শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শাহানা, শুভ সন্ধ্যা। আজ দেরি করে বসলাম। গ্রামাঞ্চলে আজকের রাতের যে পথসভাগুলো, এগুলো সন্ধ্যের দিকেই হয়ে যাচ্ছে, 7টা 8টা 9টার মধ্যে হয়ে গেছে। আর আপনাদের শহরে ওখানে হয়তো 11টার পরে শুরু হবে বা সারা রাত্রি চলবে। আমার বসতে একটু দেরি হলো। আজ 14ই আগস্ট, ভুলে গেছিলাম। 14ই আগস্ট। 14ই আগস্ট আপনারা সারা রাত্রি প্রতিবাদের মিছিল করবেন। আর ইতিহাসের প্রেক্ষাপটে এই 14ই আগস্ট পার্টিশন ডে, ভারত বিভাজন দিবস। 14ই আগস্ট। Am I audible? Am I audible? সারা রাত্রি প্রতিবাদের মিছিল করবেন। হ্যাঁ, I am audible. Hope I am audible. Yes, audible. 14ই আগস্ট ভারত বিভাগ করে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। It is a partition and transfer of power day to পাকিস্তান। and 14th এবং 15th অগাস্টের মাঝরাতে 15 মিডলে মধ্যরাত্রে ভারতের ক্ষমতা হস্তান্তর হয়েছিল নেহরুদের হাতে। ট্রান্সফার অফ পাওয়ার ডে। It is not Independence Day. It is never Independence Day. It is a transfer of power day, first partition day, transfer of power day, dominion status day, and black day. Partition day, black day. তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে, এই যে কথাটা আজকে 75 ইয়ার্স বলে চলেছি, ইট ইজ এ অ্যাবসলিউটলি রং ন্যারেটিভ। জনগণকে আমরা ধোঁকা দিচ্ছি। পরবর্তীকালে 1950 26 জানুয়ারি একটা কনস্টিটিউশন তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে 26 জানুয়ারি নিউ কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে সেটাকে আমরা বলছি রিপাবলিক ডে। যদি লিগেলি বলতে হয় তাহলে দ্যাট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। বাট রিমেম্বার, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বেসিক্যালি copy and pasting of 1935 British India Act. In that way, Constitution of India ভারতীয়দের দ্বারা তৈরি নয়। Absolutely copy and pasting major important area of the British India Act 1935. পরিষ্কার। এবার আসছি আমি এই ন্যারেটিভ। আজকে এই রং ন্যারেটিভ কীরকম? গান্ধী সম্বন্ধে রং ন্যারেটিভ, নেহরু সম্বন্ধে রং ন্যারেটিভ। গান্ধী নাকি মহাত্মা, অ্যাবসলিউটলি ফলস ন্যারেটিভ। নেহরু নাকি পণ্ডিত, অ্যাবসলিউটলি ফলস ন্যারেটিভ। এই ফলস ন্যারেটিভ ভারতবর্ষ চলছে। আর এখন যে ঘটনা নিয়ে বাংলা উত্তাল, আর বাংলার এই ঘটনার লজ্জাজনক ঘটনার প্রেক্ষাপটে ভারতবর্ষ উত্তাল, পৃথিবীর সমস্ত মেডিকেল কমিউনিটি উত্তাল। সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের দুর্ভাগা অভয়ার মাস রেপ এবং অ্যান্ড মার্ডার, যেটাকে আরজিকরের কর্তৃপক্ষ প্রথমে সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছে এবং তারও পরে যখন ধরা পড়ে গেছে সেটাকে রেপ, মার্ডার অ্যান্ড রেপ বাই এ ওয়ান পারসন বলে চালানোর চেষ্টা করছে। সে ন্যারেটিভ তৈরি হয়েছে।
মাস রেপ হয়েছে, এই রেপে অনেকে ইনভলভ, ভেরি মাইটি পার্সনস, ভেরি মাইটি ফ্যামিলিজ, মাস রেপ। তাদেরকে প্রোটেক্ট করার জন্যে আরজিকর কর্তৃপক্ষ, বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এবং দে হ্যাভ ডিমোলিশড এভিডেন্সেস। এবং যে রং ন্যারেটিভটা ছড়ানো হয়েছে, আমি আজকেই কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটের একটা কাছ থেকে আমি একটা 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 ন্যারেটিভ পেয়েছি। এই ন্যারেটিভ পড়ে শোনাই, আমার মনে হয় পড়ে শোনানো উচিত। আমি পড়ে শোনাই, দেখি পড়ে খুঁজে পাই কিনা। যদি খুঁজে না পাই, হ্যাঁ আমি হয়তো খুঁজে পাবো না, আমার কাছে এসছে, খুঁজে দেখি এটা কোথায় আছে দেখছি, একটু আমি পেলেই আমি পড়ে শোনাচ্ছি, একটু ধৈর্য ধরুন। এ বলছে যে, এটা পড়ে শোনাচ্ছি, এরকম, এই যে সিভিক পুলিশ, এই সিভিক পুলিশ তো এই যে রেপ ঘটনার পরেও, রেপ এই মার্ডারের পরেও তো অন ডিউটিতে ছিল, হি ওয়াজ অন ডিউটি। ও পালিয়ে যায়নি, ক্যাম্পাস থেকে পালিয়ে যায়নি। এবং এই নাকি লোকাল পুলিশকে প্রথম ফোন করে জানিয়েছিল রেপ মার্ডারের কথা। ও যদি রিয়েল ক্রিমিনাল হয়, ও তো এসকেপ করবে, তো দূরে চলে যাবে, বিহার ঝাড়খণ্ডে লুকিয়ে যাবে। ও ধারে কাছে থাকলো কেন? পুলিশ ওকে ধরবে বলে দাঁড়িয়েছিল? আর একটা ক্রিমিনাল রেপ মার্ডার করে তার ওই মোবাইল সেটের ওই ইয়ারফোনটা ওখানে ফেলে রেখে যাবে? আর পুলিশ এত সহজে তাকে পেয়ে গেল। আর এটা নাকি একটা রিপোর্ট যে ওই প্রথম পুলিশকে ইনফর্ম করেছিল। আর যদি ও অ্যাসিউমিং, ডেভিলস অ্যাডভোকেট, অ্যাসিউমিং হি ইজ দ্য কালপ্রিট, তার পক্ষে এত বড় ব্রুটালিটি, এতগুলো ইনজুরি করা সম্ভব? যেটা রিপোর্ট হচ্ছে, এত অ্যামাউন্টের সিমেন্ট, এত মাছ ব্রুটালিটি। এটা কোন সমস্ত ফরেন্সিক এক্সপার্টরা একটা জিনিসই বলছে, মাল্টিপল ক্রিমিনালস আর ইনভলভড। এবং এই যেভাবে ক্রাইমটা হয়েছে, একটা জিনিস প্রমাণিত, যেই এই লেডি ডক্টরের উপরে এই গ্রুপের বহু দিনের একটা রাগ পুঞ্জীভূত ছিল। এই সিভিক ভলেন্টিয়ার তো এই রাগ হওয়ার অরিজিনাল কোনো স্কোপ নেই। ইট ইজ সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড সি ইজ এ ডক্টর। এই এতদিনের যদি অ্যাক্সিডেন্টালি কোনো রকম এই মহিলার উপরে কোনো রকম আকর্ষিত হয়ে রেপ করার ইচ্ছে হয়, তাহলে তো সিঙ্গেল রেপ করবে। সে এত ব্রুটালিটি আসবে কেন? সে মার্ডার করতে যাবে কেন? একদম পুরো পিকচারটা হচ্ছে এমন, যারা তাকে রেপ অ্যান্ড মার্ডার করেছে তাদের মধ্যে বহুদিনের পুঞ্জীভূত রাগ ছিল। মানে বহুদিন থেকে তাদের এই মহিলাকে হয়তো একটা পরিবেশের মধ্যে বাগে আনার চেষ্টা করা হয়েছিল, অ্যান্ড দিস লেডি হ্যাজ পারসিস্টেন্টলি রিফিউজড টু কমপ্লাই উইথ দেম। বা এমন কিছু ভয়ঙ্কর জেনে ফেলেছিল যেটাকে, যে এভিডেন্সকে ধ্বংস করার জন্যে তাকে একদম খতম করা হলো। শুধু খতমও করতে পারতো, তাকে রেপ করতে গেল। কারণ কি? প্রচন্ড রাগ ছিল বদলা নেওয়ার। এই যে প্লাস বদলা নেওয়া, রাগ,
শুধু এভিডেন্স লোপাট নয়, রাগ ছিল, এত কিছু পেন্ট আপ। এবং আরজি কর মেডিকেল কলেজ সম্বন্ধে আমি বলেছি, এবং অল দি মেডিকেল কলেজ ক্যাম্পাসেস, আরজি কর মেডিকেল কলেজের লাস্ট আমি 50 ইয়ার্সের হিস্ট্রি বলছি আমার চোখের সামনে। এই ক্যাম্পাসে কোনো ডিসেন্সিয়েন্ট ভয়েস নেই কখনো, কদাচিৎ ওরা অ্যালাউ করে না। কোনো রিবেল ভয়েস, কোনো ডিফেন্সিয়েন্ট ভয়েস ওরা অ্যালাউ করে না। কংগ্রেস যুগের টোটালি কংগ্রেস, সিপিএম যুগের সব সিপিএম, টিএমসি যুগের সবাই টিএমসি, ওখানে কোনো রিবেল ভয়েস নেই। এবং এই যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার দ্যাট লিডস টু করাপশন, অ্যান্ড করাপশন ইন অল প্লেনস। আজকে যদি আরজি কর ক্যাম্পাসের মধ্যে মানি মাফিয়া, কারণ সমস্ত মেডিকেল কলেজে কোটি কোটি টাকার সমস্ত ডিফালকেশন হচ্ছে, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে, চুরিচামারি হচ্ছে, এই পলিটিক্যাল পাওয়ারকে কনসেন্ট্রেট করে এই পলিটিক্যাল গ্রুপগুলো টাকা ডিফালকেশন করে এই সুপার অফিস, প্রিন্সিপাল অফিসকে কেন্দ্র করে। সব মেডিকেল কলেজে কম বেশি হচ্ছে। সেখানে মানি র্যাকেটের সঙ্গে আরও আছে, কে বলতে পারে এই সব কিছুর পেছনে একটা আছে, একটা কালচার, একটা পারভার্সন কালচার, একটা নিউ হাই লেভেল প্রস্টিটিউশন কালচার একটা চালানোর চেষ্টা হয়েছে। ড্রাগ, সেখানে কোটি কোটি টাকার বিজনেস, সে র্যাকেটও থাকতে পারে, অসম্ভব কিছু নেই। একটা ভয়ঙ্কর অনেকগুলো, যখন ক্রিমিনাল জানটা তৈরি হয়, যারা অনেকগুলো অ্যাঙ্গেলে কাজ করে, অনেকগুলো প্লেন্সে কাজ করে। এবার আসছি আমি, অনেকগুলো অ্যাঙ্গেলসে শুধু এই অভয়া কিছু জেনে ফেলেছিল, যেটা খুব ভয়ঙ্কর, যেটা জড়িয়ে আছে খুব হাই লেভেলের কিছু লোক। এই মার্ডার কোনো জেনারেল সিভিক পুলিশের পক্ষে করা সম্ভব নয়। ইট ইজ নট পসিবল, ভেরি হাই লেভেল। এবং সেই মাল্টিপ্লিকেশন জানে যে তাদেরকে সেভ করার জন্য সুপার অফিস, লোকাল থানা, ক্যালকাটা পুলিশ, ইনক্লুডিং পুলিশ কমিশনার অ্যান্ড মন্ত্রিসভা, টপমোস্ট পার্সনস ঝাঁপিয়ে পড়বে এই মার্ডারটাকে একটা সুইসাইড বলে চালিয়ে দেবে। কারণ এর আগে আরজি করে 2020-তে আর একটা এরকম দুর্ভাগা পিজিটির গাইনি ডিপার্টমেন্টের 7 তলার উপর থেকে পড়ে নাকি আত্মহত্যা করেছে। তখন এটা বোঝা যায়নি নাকি আত্মহত্যা করেছে, কিন্তু ন্যারেটিভ একই রকম চালানো শুরু হলো। কারণ আগের বারে ওরা ওই ন্যারেটিভ চালিয়ে ওরা বেঁচে গেছিল। they have been able to save the criminals। এবারেই তাই সেম ফর্মুলা ইউজ করে, কারণ ক্রিমিনালসের একটা অনেকগুলো পথ থাকে, এর মধ্যে ইনিজিল দেখেছে যে আগের ফর্মুলাটা সার্ভ করেছে, কাজ দিয়েছে, তাই সেইটাতে ওরা ইউজ করেছে। কিন্তু ক্যাম্পাসের ছেলেরা আগের ঘটনার পরে আর অনেক সচেতন ছিল হয়তো, তাই তারা প্রতিবাদ করেছে। তাই পোস্টমর্টেমটা সবার সামনে ওরা করিয়েছে, এবং যখন হাতে লেখা পোস্টমর্টেমটা ছবি তুলে নিয়েছে। মানে ওদের ট্যাম্পারিং করার আগে যারা চোখের সামনে যারা দেখেছে, তারা সঙ্গে সঙ্গে হাতে তুলে সেটা ভাইরাল করে দিয়েছে। ফলে অনেক কিছু লুকোতে পারে। কিন্তু একটা জিনিস, such a vital case, such sensitive case, why not the body was preserved for few days? Body was not preserved, এবং একদম সামনের বিজেপি এমএলএরা তারা সবাই বলেছে বডি প্রিজার্ভ হোক, বাপ-মা বলেছে বডি প্রিজার্ভ হোক। তা সত্ত্বেও পুলিশ তার হিউজ ফোর্স নিয়ে সে বডি হাইজ্যাক করে নিয়ে গেছে, ক্রিমেট করেছে, পুরো প্রমাণ লোপাটের জন্য, যাতে সেকেন্ড কোন রকম পোস্টমর্টেম হয়। ইন ক্যামেরা বাই সাম এক্সপার্ট টিম, মোর এক্সপার্ট টিম অ্যান্ড মোর ডিটেলস, সেই পথটা ওরা শেষ করে দিল। তারপরে একে বলে অকুস্থলের যে অকুস্থল, যেটা হচ্ছে প্লেস অফ অকারেন্স, সেইটা ডিপার্টমেন্টাল সেমিনার রুম, তার চারধারে ভাঙচুর শুরু হয়ে গেল।
এত এত কনস্ট্রাকশন করার এত আগ্রহ, অকুস্থলটাকে ব্যারিকেড করতে হয়, তো থানার একটা কনস্টেবলও জানে, তো থানার কনস্টেবল জানে যে এরিয়াটাকে ব্যারিকেড করতে হয়। এদের কি সেই জ্ঞানও হারিয়ে গেছে, না উপরতলা থেকে অর্ডার এসেছিল ডিমোলিশ অল দ্য এরিয়াজ, ডিমোলিশ দ্য এভিডেন্স, ইভিন দ্য অকুস্থলটাকেও ডিমোলিশ করো যাতে না এভিডেন্স কেউ পায়। এবার আমি আজকে আসছি যে ন্যারেটিভ, একটা ফলস ন্যারেটিভ দেওয়া হয়েছিল। এবার আমি আসছি আর একটা ঘটনার একটা জায়গাতে, এবং কিরকম প্ল্যানিং ছিল যে এই যে সিভিক পুলিশকে ধরা হবে, তাকে দেখানো হবে তার ব্যাকগ্রাউন্ডে কত পাপ কাজ আছে, তার কতগুলো বউ আছে, কত বউকে মারতো, কত ক্রিমিনালকে, এগুলো সব লোককে দেখানো হবে। দেখিয়ে ওকে ওকে একটা সময় ওই বাথরুমে গেছে, স্নান করতে গেছে, বা বলবে হয়তো একটু বেরিয়ে যাও, ঘুরে এসো, এই বলে এনকাউন্টারে মেরে একেও লুপাট করে দেওয়া। তাহলে আর কিছু থাকলো না পৃথিবীতে, আর পৃথিবীতে কেউ কথা বলার লোক থাকলো না, কথা বলার লোক থাকলো না। আমি সেই দিনে বলেছিলাম না, মোহনদাস করমচাঁদ গান্ধীর কেসটা কমপ্লিট হওয়ার আগেই নাথুরাম গডসেকে ফাঁসি দেওয়া হলো। ইন্দিরা গান্ধীর মৃত্যুর যে দুজন সাক্ষী, তাকে ওই ইন্দিরা গান্ধীর ক্যাম্পের মধ্যেই সঙ্গে সঙ্গে কাউন্টারে গুলি করে মেরে দেওয়া হলো, সাক্ষী লোপাট করে দেওয়া হলো, সাক্ষী লোপাট করে দেওয়া হলো। এবার আসছি আমি মহাত্মা গান্ধী, তাকে কে বলেছে মহাত্মা? মোহনদাস তাকে বিশ্বকবি কখনো মহাত্মা বলেননি, লোকের কাছে রটনা হয়েছে, রটনা করা হয়েছে মহাত্মা মহাত্মা বলে। কে মহাত্মা বলেছিল? গান্ধী তার নিজের শিষ্যদের দিয়ে তাকে মহাত্মা বলিয়েছে, তাকে লিখেছে মহাত্মা, চিঠি লিখেছে, একটা প্র্যাকটিস শুরু হয়েছে, তার ডিসাইপলদের মধ্যে একটা প্র্যাকটিস শুরু হয়েছে তাকে মহাত্মা বলে সম্বোধন করা। সেই সম্বোধনের মধ্যে, সেই ট্র্যাডিশনের মধ্যে পড়ে গেছে অনেকে, অনেকে পড়ে গেছে। কবিগুরু নিজে বলেছেন, আপনি কি করে মহাত্মা হলেন? এবার দেখুন, তিনজন ব্যক্তি বলেছে আমি, তাকে কখনো মহাত্মা বলে অ্যাড্রেস করেন, persistently refused 3 persons to call him Mahatma. One is Chittaranjan Das, other is Jinnah, and Ambedkar. সুভাষচন্দ্র মহাত্মা বলেছেন ট্যাকটিক্যাল কারণে, কারণ একটা কাজ চলার মতো রিলেশনস যাতে রাখা যায়, আননেসেসারি একবারে ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করব, আবার গান্ধীর সঙ্গে যুদ্ধ, অনেকগুলো ফ্রন্টে উনি যুদ্ধ করতে চান, ইজ এ ভেরি স্ট্র্যাটেজিস্ট। আর মহাত্মা কি করে ফ্রিডম ফাইটার হল? যে লোকটার জীবন শুরু, এবং মহাত্মার অরিজিনটা কোথায়, জন্ম কোথায়? তার মা না হলে বুঝলাম হিন্দু বাড়ির মেয়ে, বাবা কোনখান থেকে এলো? বাবার কোনো পরিচয় আছে? যখন তার জন্ম হয়, ও যখন মাতৃগর্ভে এসেছিল, তখন তো বাবা তো অন্য কোথাও, তার কোনো ট্রেস নেই, পালিয়ে বেরিয়েছে, কেউ বলে প্রিজন সেলে ছিল। তাহলে ওর লিগেল ফাদারের স্পার্মে মোহনদাসের জন্ম হয়নি, জন্ম হয়েছে ওর মাকে যে দাসী করে রেখেছিল, যে মুসলিম ধনী ব্যক্তি বাদী করে রেখেছিল, আর ওর স্বামীর অপরাধ ছিল প্রচুর টাকা নয়ছয় করেছিল, সেই অপরাধে ওকে দাসী করে রেখেছিল, আর ওর বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছিল, ও নাকি জেলে ছিল, নাকি পালিয়ে বেরিয়েছিল। বাবার পরিচয়, বাবা ওর বায়োলজিক্যাল ফাদার, লিগেল ফাদার ইজ নট দ্য বায়োলজিক্যাল ফাদার, যিনি পুরোপুরি প্রো ইসলামিক, এবং ওর এবং মেরিট যে থার্ড ক্লাস বয়, ব্যাক বেঞ্চার, সারা লাইফের ব্যাক বেঞ্চার। ইংল্যান্ডেও যে দুটো পরীক্ষা দিয়েছে, এক চান্সে হয়নি, যে ব্যাক বেঞ্চার।
আফ্রিকাতে যে চাকরি করতে গেছিল সেই মুসলিম ফ্যামিলির যে সাউথ আফ্রিকাতে যে ট্রেড ছিল সেই ট্রেডটাকে দেখভাল করার জন্য। এবং সেখানে কি রোল প্লে করেছে? সেখানেও কোনো সাকসেসফুল লয়ার নয়, সেখানে ব্রিটিশের তাবেদারি করেছে। ব্রিটিশের আর্মির ভলেন্টিয়ার ফোর্স সেকশনে হি ওয়াজ অনারারি পার্সন, হি ওয়াজ এ অনারারি মেজর সার্জেন্ট। তার কাজ কি ছিল? যখন ব্রিটিশ ফোর্সকে ওখানকার ফ্রিডম ফাইটাররা, আফ্রিকার ফ্রিডম ফাইটার আক্রমণ করতে আসবে, সে সময় ওর ভলেন্টিয়ার্স ফোর্স গাছের উপরে বসে ড্রাম পেটাবে। ড্রাম পেটালেই যদি ব্রিটিশ ফোর্স ঘুমিয়ে থাকে ওদের ঘুম ভেঙে যাবে। ব্রিটিশ ফোর্সকে জাগিয়ে দেওয়ার জন্য ড্রাম নিয়ে বসে থাকতো। এই হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। আর যদি কেউ আহত হয় তাদেরকে এই ব্যান্ডেজ বেঁধে দেওয়া, ড্রেসিং করে দেওয়া, এই ট্রেনিংটাও পেয়েছে। সে সার্জেন্ট, যে টেস্টেড ম্যান। এই লোকটা ফার্স্ট গ্রেট ওয়ারের সময় ওয়াজ এ রিক্রুটার অফ ইন দ্য ব্রিটিশ আর্মি। ভারতীয়দের বিভিন্ন ক্যাম্পে গিয়ে উনি তাদেরকে বোঝাতেন তোমরা ব্রিটিশ আর্মিতে জয়েন করো। হি ওয়াজ এ রিক্রুটার অফ ইন্ডিয়ান্স ইন দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি হু ফট দি ব্রিটিশ ইন দ্য ওয়েস্ট এশিয়া। এই যে রিক্রুটার, উনি আবার নাকি অহিংসার একদম এম্বডিমেন্ট অফ অহিংসা, ম্যান অফ নন ভায়োলেন্স। ওর প্রিন্সিপালটা হচ্ছে ব্রিটিশ যুদ্ধ করছে করুক, ব্রিটিশ অস্ত্র ব্যবহার করুক, কিন্তু ভারতের ফ্রিডম মুভমেন্টে যেন ফ্রিডম ফাইটার্সরা কোনো অস্ত্র ব্যবহার না করে। আবার অহিংসাটা শুধু হিন্দুরাই প্র্যাকটিস করবে, মুসলমানদের প্র্যাকটিস করার দরকার নেই। এই হচ্ছে ম্যান অফ অহিংসা। তাকে আমরা বলছি ম্যান অফ অহিংসা, মহাত্মা। কোথায় দাঁড়িয়ে আছে? আর এই লোকটার জন্যে বঙ্গদেশে বহুবার বলেছি মুসলিম লীগ ক্ষমতায় এসেছিল এই লোকটার জন্য। এই লোকটা অপোজ না করলে বঙ্গদেশে কৃষক প্রজা পার্টি কংগ্রেস মন্ত্রিসভা হতো। সুভাষ বোস, শরৎ বোস এবং ফজলে হকের নেতৃত্বে মুসলিম লীগ ক্ষমতায় আসতে পারত না। আর 1920 সালে খিলাফতের রেজলিউশন পাস হয়েছিল এই মোহনদাসের জন্য। আমি বহুবার বলেছি ভারতবর্ষের রাজনীতিতে খিলাফতের রাজনীতি, পলিটিক্যাল ইসলামের ইউজ অফ ইসলাম ইন পলিটিক্স ইন দ্য কংগ্রেস প্ল্যাটফর্ম শুরু করেছিলেন দিস ম্যান, দিস শয়তান। বা তাকে মহাত্মা, অ্যাপোস্টল অফ নন ভায়োলেন্স অ্যান্ড পিস, যে রং ন্যারেটিভ। আমরা রং ন্যারেটিভ খুব খাচ্ছি। নেহেরু বংশ, তাকে পণ্ডিত কে বলেছে? কেউ পণ্ডিত বলেনি। ইয়েস, কাঁদনে গ্যাস নিয়ে এসেছিল। তাদেরকে পণ্ডিত, কারণ নেহেরু বংশ ইজ মুঘল, একটা মুঘল ফ্যামিলি, পুরোটা মুসলিম ফ্যামিলি, বহুবার একদম ওয়েল রেকর্ডেড। ওদের কোনো পূর্ব পরিচয় নেই, সাউথ মিস্ট্রি। ওরা মুঘল। পণ্ডিত নামটা নিজে নিজে নিয়েছে নিজেদের কাশ্মীরি প্রমাণ করার জন্য। নেহেরু শব্দ নিয়ে এসছে নেহার থেকে, নেহার মানে একটা ক্যানেল। এ নিয়ে বহু ডিসকাসড হয়েছে। নেহেরু, পণ্ডিত, এরা কেউই, এদের বংশে কেউই গ্র্যাজুয়েট নয়। এটা খুব ভালো বলেন প্রফেসর সুব্রমণ্যম স্বামী। সম্ভবত নেহেরু হয়তো জাস্ট একটা বোধহয় গ্র্যাজুয়েট, আর বংশে কেউ গ্র্যাজুয়েট না। তাও তার ক্যারিয়ার অত্যন্ত ডাল ক্যারিয়ার, ব্যাকবেঞ্চার। এটা কেউই পণ্ডিত। একটা সিনিয়র টাটার একটা লাইভ ব্রডকাস্ট বাই বিবিসি দেখছিলাম। উনি পরিষ্কার বলছিলেন, কারণ সিনিয়র টাটা হ্যাজ পার্সোনাল
এনকাউন্টার্স উইথ নেহেরু, অলসো উইথ ইন্দিরা গান্ধী, উনি বলছিলেন এরা কেউই পৃথিবীর কোনো সাবজেক্ট নিয়ে মোর দেন 5 মিনিটস কথা বলতে পারবে। None has any directive any subject, ডিটেলসে বলেছিলেন। আর কোনো একটা সাবজেক্ট নিয়ে 5 মিনিট হয়ে গেলে ইন্দিরা গান্ধী তাকাতেন দরজার দিকে, ইন্ডিকেটিং কথা হয়ে গেছে, এবার আপনি বিদায় নিন। 5 মিনিটের বেশি উনি কোনো সাবজেক্ট নিয়ে ডিটেলসে কথা বলতেন না। আর এই যে বংশ, এই বংশকে মনে রাখবেন একটা জিনিস, একটা কথা বলি, দেখুন যারা 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 পলিটিশিয়ান, যারা ক্ষমতার জন্য পলিটিক্স করে, ওরা দেখবেন ওরা তাদের পার্টির মধ্যে ক্রিমিনালদের পোষে। ইভিন ওরা দেখে যে পাড়ার কোন ছেলেটা রেপ করে মার্ডার করে জেল খেটেছে, এবং ও জেল থেকে ছাড়া পাওয়ার সময় ওকে ওই গেট থেকে পিক আপ করে নিয়ে আসে, যে এই যে জেল খেটেছে, তার আগে রেপ করেছে, মার্ডার করেছে, এইটা আমার পার্টির সম্পদ, এটা আমার দলের সম্পদ হবে উপযুক্ত। ওকে এবার নিয়ে এসে নিজের দলে ভেড়ায়, কারণ এরকম লোকই হচ্ছে পার্টির সম্পদ। এটা একদম ক্রিমিনাল সাইকোলজি, এবং এটা ইউজেবল। ব্রিটিশ সাম্রাজ্য গোটা পৃথিবীতে শৌর্য বীর্য দিয়ে হয়নি, গোটা পৃথিবীতে, কি ওয়েস্ট এশিয়া, কি আফ্রিকা, কি ভারতবর্ষ, শৌর্য বীর্য দিয়ে কোথাও হয়নি। হয়েছে বদমাইশি করে, কনস্পিরেসি করে। ভারতবর্ষে তার যে শুরু পলাশির প্রান্তরে, বদমাইশি করে, একদম শত্রুর মধ্যে চট ঢুকিয়ে, ঘুষ দিয়ে, ব্রাইবিং করে, একদম এই টেকনিক এসে গোটা পৃথিবীকে রুল করেছে, এবং এসে দেখেছে কে তার দাস হতে পারে। দেখে নিয়েছে এই মোহনদাস গান্ধীটা সাউথ আফ্রিকাতে আছে, ইজ এ ভেরি সুটেবল ম্যান, এটাকে সাইজ করতে হবে, এটাকে সাইজ করে ভারতবর্ষের প্ল্যান্টেশন করতে হবে, খুব কাজ দেবে। সাউথ আফ্রিকা থেকে তুললো, তার আগে তো শার্ট প্যান্ট পরতো, কিন্তু উনি আসছেন ভারতবর্ষে, কিন্তু প্রথমে গেলেন কয়েক মাসের জন্য ইংল্যান্ডটাকে সাইজ করা হলো, করে তার প্যান্ট শার্ট খুলে নেওয়া হলো, খুলে তাকে হাফ নেকেড ফকির করে একটা ধুতি আর একটা ফতুয়া পরে ছেড়ে দেওয়া হলো। অনেক সময় ফতুয়াও পরেন না, একদম ভারতীয় সাধুর বেশ ধরিলাম। কারণ ব্রিটিশ জানে যে ভারতবর্ষের মানুষ, বিশেষ করে মেয়েরা পার্টিকুলার মেয়েরা, সাধারণত তোমরা এই একটা সাধুকে দেখতে পেলে না, তোমরা গলে পড়ো, উইথাউট স্ক্রুটিনি ইউ অ্যাকসেপ্ট দেম অ্যাজ এ সাধু, এবং ঘরের অন্দরে প্রবেশ করিয়ে নাও, উইথাউট নোয়িং হিজ আইডেন্টিটি অ্যান্ড ইনসাইট। এই সুযোগটা উনি নিয়েছে মোহনদাস। এবং ভারতবর্ষের রাজনীতিতে একদম শিয়ার দাসের মৃত্যুতে, রসমৃত্যু, উনি সব থেকে লাভবান হয়েছে। এবং যখন 1921-এ শিয়ার দাসের নেতৃত্বে যখন গোটা কলকাতায় যখন অসহযোগ আন্দোলন চলছে, লর্ড রিডিং ভয় পেয়ে দৌড়ে এসেছিলেন মদনমোহন মালব্যকে নিয়ে, যে আপনারা আন্দোলন বন্ধ করুন, আই উইল অফার ইউ প্রভিন্সিয়াল অটোনমি। সব থেকে বেঁকে বসেছিলেন কোন স্কাউন্ড্রেলটা? মোহনদাস করমচাঁদ গান্ধী। উনি বললেন যে আমার যে আলী ব্রাদার্সরা যারা ওই খিলাফতিস্টরা যারা বন্দী হয়, ওদের আগে রিলিজ করতে হবে, ওদের রিলিজ করা ছাড়া আমি কোনো কথাই বলবো না বলেছিলাম। তখন রিডিং বললেন, অ্যাজ এ ভাইসরয় আমার জুরিসডিকশন আপনাকে অফার করা প্রভিন্সিয়াল অটোনমি, কিন্তু আলী ব্রাদার্সরা যে আইনে অ্যারেস্ট হয়ে আছে ওটা ব্রিটিশ গভর্নমেন্টের অ্যাক্ট, ওখানে হাত দেওয়ার অধিকার আমার নেই। গান্ধী দেখলেন যদি চিত্তরঞ্জন দাসের কাজের জন্য, তার গুরুত্বের জন্য, তার নেগোসিয়ের জন্য ভারতবর্ষে প্রভিন্সিয়াল অটোনমি চলে আসে, তাহলে
রাজনীতিতে কংগ্রেসে গান্ধীর গুরুত্ব কমে যায়। অতএব গান্ধীকে দেখতে হবে যেন ভারতের সমস্ত পলিটিক্যাল কাজগুলো, যা কিছু অ্যাচিভমেন্ট, যেন তার থ্রো দিয়েই হয়। অন্য কারো হাত দিয়ে কোনো কাজ হলে উনি সেটা বানচাল করবেন। সেই প্রভিন্সিয়াল অটোনমি কবে এসেছিল জানেন? এটা 1920 আসার কথা ছিল। দ্যাট কেম ইন 1937। 15 বছর পিছিয়ে গেছিল ভারতবর্ষের প্রভিন্সের অটোনমি। এবার আসছেন পার্টিশন। গান্ধীবাদীরা বলে গান্ধী ওয়াজ নট এ পার্টি ইন দ্য পার্টিশন, বাট হি ইজ দ্য পার্টি। ওনার কাজকর্মের জন্যেই ভারতবর্ষের রাজনৈতিক প্ল্যাটফর্মের ডিভিশন তৈরি হয়েছে। উনি এবং নেহেরুর জন্যেই জিন্না ওয়াজ কম্পেলড টু লিভ কংগ্রেস। কংগ্রেস থেকে চলে যাওয়ার ফলেই মুসলিম লীগ স্ট্রঙ্গার হয়েছিল। এবং আরো বলে রাখি, সুভাষচন্দ্রকে তাড়ানোর চক্রান্ত গান্ধী নেহেরুর। জিন্না কিন্তু রাজি ছিলেন। 38-39 বলছেন যদি সুভাষচন্দ্র যদি কংগ্রেস প্ল্যাটফর্মে থাকেন, তিনি যদি নেতৃত্বে থাকেন কংগ্রেসের, তাহলে আমি পাকিস্তান চাইব না। কিন্তু কংগ্রেস সেটা, গান্ধী কংগ্রেস সেটা চায়নি। কারণ গান্ধী চেয়েছে গান্ধী হয়ে থাকবেন ভারতবর্ষের মোরাল লিডার, একদম হি উইল বি মোরাল কিং অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স, স্পিরিচুয়াল কিং অ্যান্ড পলিটিক্যাল কিং, এবং রুলার হবে নেহেরু। এই তো স্বার্থের দ্বন্দ্ব। এবং ওরা অটোক্র্যাট, ওরা ইনক্লুসিভ নয়, অলওয়েজ ডিভিসিভ। ওরা নিজেদের স্বার্থে ওরা ডিভিশন করতে, যে কোনো ডিভিশন ওরা অ্যালাউ করবে, যে কোনো ডিভিশন। গান্ধী নেহেরুর জন্যেই জিন্নাকে কংগ্রেস ত্যাগ করতে হয়েছিল। গান্ধী নেহেরুর জন্য কোনো মেরিটের লোক কংগ্রেসে থাকতে পারেনি। কারণ গান্ধী নেহেরু জানতো যদি মেরিটের লোক থেকে থাকে কংগ্রেসে, তাহলে গান্ধীর স্বার্থ ক্ষুণ্ণ হবে, নেহেরু পিএম হতে পারবে না। এবার আসছি আমি তার উপর। এবং ব্রিটিশের সঙ্গে গোপন যে আদান প্রদান, সেক্রেট আন্ডারস্ট্যান্ডিং, এটা গান্ধী আর নেহেরু উভয়ের বরাবর। এর অনেক দলিল আছে। ইভিন কাম টু এতে আসুন আপনি, আজকে এবার রিসেন্ট আসছি আমি, সিমলা এগ্রিমেন্টটা দেখুন। সিমলা এগ্রিমেন্টটা টোটালি, কারণ যুদ্ধে পাকিস্তানের 77 যুদ্ধে, তার আগে পুরো কাশ্মীরের পকটাকে নেহেরু দিয়ে দিলেন কাশ্মীরকে বা পাকিস্তানকে, অনলি ফর দি বেনিফিট অফ পাকিস্তান। এবং আবদুল্লাহ, তার বায়োলজিক্যাল ব্রাদার, তাকে কাশ্মীরটা, যে রিমেনিং কাশ্মীর যেটা ইন্ডিয়া পার্ট, সেখানে অলমোস্ট অটোনমি দিয়ে রাখলো। অ্যান্ড আবদুল্লাহ ওয়াজ অ্যাক্টিং এজ এ প্রাইম মিনিস্টার, প্র্যাকটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীর। অর্থাৎ ভারতবর্ষ August 1947 was transferred to 3 Muslims. After partition, transfer of power of India in 3 parts was transferred to 3 Muslims. Jinnah, one Muslim, got Pakistan, East and West. Abdullah got Kashmir, a Muslim, biological brother of Nehru, and Delhi, these partitioned India, got Nehru, a Muslim. A transfer of power to Muslims. British got India from the hand of Muslims. Now in 47 August, India was transferred to, in 3 parts, into 3 Muslim hands. And we are so stupid. Indira Gandhi another Muslim. সিমলা এগ্রিমেন্টে আমি বলেছি বহুবার, সিমলা এগ্রিমেন্ট
বাংলাদেশ মুক্তিযুদ্ধের অ্যাচিভমেন্ট আমি কোনোভাবেই আমি মুজিবকে এবং ইন্দিরাকে দেব না। অ্যাচিভমেন্ট ইজ সামহ্যার এলস, দে জাস্ট গট বেনিফিটস। স্বার্থের জন্য ওরা কিছু কাজ করেছিল, কিন্তু একটা ভয়ঙ্কর আবর্তে ওরা ঘুরতে থাকে। একটা ভয়ঙ্কর যখন টর্নেডো ঘোরে, এরকম ছোটোখাটো ক্যারেক্টার সেই গর্তে পড়ে যায়, কিছু করার থাকে না। সেই গর্তে পড়ে কিছু করার ছিল না, ভয়ঙ্কর একটা আবর্তের মধ্যে পড়ে গেছিল, অ্যান্ড ট্রাই টু গেট বেনিফিটস। এবং ইন্দিরা গান্ধী যখন দেখলো বাংলাদেশ মুক্ত হয়ে গেছে অ্যান্ড পাকিস্তান ইজ ডিফিটেড, পাকিস্তানকে পাইয়ে দেওয়ার জন্য, কিছু পাইয়ে দেওয়ার জন্য সিমলা এগ্রিমেন্ট করলেন। সিমলা এগ্রিমেন্টে ভারতবর্ষের যে ডিপ্লোম্যাটিক জয়টা আগে হয়েছিল সেটা পরাজয়ে কনভার্ট হলো, ভারতবর্ষের মিলিটারি জয়টা হয়েছিল সেটা পরাজয়ে কনভার্ট হলো। অ্যান্ড ইন সিমলা এগ্রিমেন্ট পাকিস্তান গট এভরিথিং। ইটস গট ব্যাক 90,000 soldiers from the hands of India, কিন্তু ইন্ডিয়া 23,000 সৈনিক ফেরত পাওয়ার বার্গেনিং করেনি। আমরা পকটা দাবি করলাম না, কিন্তু আমরা সব ল্যান্ড ফিরিয়ে দিলাম, পক দাবি করলাম না। ফিল্ড মার্শাল মানিক শাহর পেনশনটা বন্ধ হয়ে গেল। আর মুজিব বাংলাদেশে এসে যারা মুক্তিযুদ্ধ কন্টিনিউ করেছিল, যারা লিড করেছিল, যেমন তাজউদ্দিনের মতো লোকেদের ক্ষমতা থেকে আস্তে আস্তে সরিয়ে দিল। এসব ইতিহাস। পাকিস্তান প্রতি মুহূর্তে ইন্দিরা গান্ধী এবং তারও পরে কি জওহরলাল নেহরু পাকিস্তানকে পাইয়ে দিয়েছে, প্রতি মুহূর্তে পাইয়ে দিয়েছে। এবং আজকে যখন ইন্দিরা গান্ধী, আমি কত ডিভিসিভ, যখন ইন্দিরা গান্ধী ক্ষমতা থেকে চ্যুত হয়ে গেল 1977 থেকে 80, ক্ষমতায় ফিরে আসার জন্য সে ভিন্দারওয়ালাকে সৃষ্টি করেছিল পাঞ্জাবে, যে ভিন্দারওয়ালা খালিস্তান দাবি করেছিল, ভিন্দারওয়ালে। সেই ভিন্দারওয়ালাকে তুলেছিল এই সঞ্জয় এবং ইন্দিরা, যাতে খালিস্তান দাবিতে ভিন্দারওয়ালা পাঞ্জাবে আগুন লাগায়, ওখানে জনতা গভর্নমেন্ট বিব্রত হয় এবং দিল্লিতে জনতা গভর্নমেন্ট বিব্রত হয়। যত বিব্রত হবে, যত ডিভিসিভ ফোর্স উঠবে, যত ডিসরাপশন হবে, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসবে। ঠিক যেভাবে নেহেরু ভারতবর্ষের দাঙ্গা, জিন্নার ব্রিটিশের পরামর্শে দাঙ্গাকে এনকারেজ করে, মনে রাখবেন 1946 দাঙ্গার কলটা দিয়েছিল ডিরেকশনে জিন্না, তাকে প্রভোক করেছিল কিন্তু নেহেরু। প্রভোকেশনটা ছিল নেহেরু, এবং ব্রিটিশ পেছন থেকে মজা লুটেছিল। ঠিক তাই ভারতবর্ষে এই দাঙ্গা না হলে, এই ডিভিসিভ ফোর্সগুলো না কাজ করলে নেহরুর পক্ষে পিএম হওয়া সম্ভব ছিল না। আর নেহেরু তো কোনোভাবেই পিএম হওয়ার কথা নয়, কারণ ভারতবর্ষের কোনো প্রভিন্সিয়াল কমিটি নেহরুকে পিএম চায়নি। প্যাটেলকে পিএম চেয়েছিল। নেহরু গট নো ভোট, 0 ভোট। কিন্তু ব্রিটিশের নির্দেশে, আমেরিকার পছন্দে, গান্ধীর নির্দেশে প্যাটেলকে সরে যেতে হয়। নেহরু ওয়াজ নট দ্য ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ ভারতবর্ষ। ব্যাক থেকে ক্ষমতা ম্যানিপুলেট করে আসা ইন্দিরা গান্ধীও তাই। এবার দেখুন, ভিন্দারওয়ালাকে তুলেছিল ক্ষমতা আসার জন্য। ঠিক আজকে দেখুন, আজকে রাহুল ক্ষমতার বাইরে, তার পার্টির মণিশঙ্কর রায় পাকিস্তানে যাচ্ছে, সেখানে বসে কি বিবৃতি দিচ্ছে, তাদেরকে বলছে, হে পাকিস্তান, তুমি আমাদের হেল্প করো, মোদিকে তাড়াই। ওদিকে দেখুন, রাহুল সোনিয়ার সঙ্গে চীনের কনস্পিরেসি গোপন চুক্তি। একটা নিয়ম আছে, যখন বিদেশি ডেলিগেটস আসবে, যখন কোনো পলিটিক্যাল পার্টি মিট করবে, দেয়ার উইল বি সাম রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
গভর্নমেন্টের ফরেন অ্যাফেয়ার্সের কোনো না কোনো অফিসার সেখানে থাকবে, সাইলেন্টলি থাকবে, এটাই নিয়ম, প্রোটোকল। ইন অ্যাবসেন্স অফ এনি অফিসিয়াল পার্সনস অফ দ্য ফরেন মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, সোনিয়া, তার ফ্যামিলি, রাহুল হ্যাজ মেড দ্য ডেলিগেশনস অফ দ্য চাইনিজ, সেখানে প্যাক্ট হয়েছে গোপন। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী এই যে মাঝে মাঝে মিসিং হয়ে যায়, বাইরে চলে যায়, বিভিন্ন বিভিন্ন ডিপ স্টেট আছে ইউএসএতে, ইউকেতে, বিদেশে, যারা ইন্ডিয়ার রাইজটা পছন্দ করে না, সে ডিপ স্টেটের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে চায়। রিসেন্টলি যে ঘটনাটা বেরিয়েছে, বাংলাদেশের এক এস্টাবলিশ রিপোর্টার ইন লন্ডন একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশ অভ্যুত্থানের এই ঘটনার কয়েক সপ্তাহ আগে রাহুল গান্ধী লন্ডনে গিয়েছিল। সেখানে তারিক আহমেদ, যে এক্সাইল্ড সন অফ বেগম জিয়া, যে অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ দ্য বিএনপি, তার সঙ্গে গোপন কথা হয়েছে রাহুল গান্ধীর। তারপরেই বাংলাদেশে এই অ্যান্টি হাসিনার এই মুভমেন্টটা একটা স্ট্রঙ্গার রূপ পেয়েছে। পেছনে ছিল ডিপ স্টেট অফ ইউএসএর ব্যাকিং, ইউকে, ইউএসএ, ডিপ স্টেটের ব্যাকিং। আর এই লোকগুলো, এই রাহুল গান্ধীর মতো লোকেরা, রাহুল গান্ধী দেখছে যে হাসিনার সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো আমি তো এখানে বেশি কিছু করতে পারছি না, ওখানে তো আমি কৃষকদের নিয়ে প্রচুর আন্দোলন করেছি, দিল্লির অনেক আগুন জ্বালিয়েছি, এই খালিস্তানিদের সাহায্যে অনেক কিছু করেছি। এবার যদি বাংলাদেশে আগুন জ্বালাতে পারি, দ্যাট উইল ডিস্টার্ব ইন্ডিয়া ফ্রম দ্য সাইড অফ দ্য ইস্ট। তো যদি বাংলাদেশ ডিস্টাবিলাইজড হয়ে যায়, দের ইজ সাম হোপ অফ ডিস্টারবেন্স ইন ভারত। সেই ডিস্টারবেন্সের মধ্যে, যেমন মণিপুরে আমরা করেছি, মণিপুরের ডিস্টারবেন্স অ্যাকচুয়ালি, মণিপুরের আগুন তো এসছে বাইর থেকে, খ্রিস্টিয়ান কুকিরা এসছে বার্মা থেকে, তারা এসে দখল করছে মণিপুরটাকে পুরো এক্সট্রা, এবং খ্রিস্টিয়ান, তারা কুকিজ ফ্রম বার্মার খ্রিস্টিয়ান লবি কাজ করছে সেখানে, সোনিয়া লবি কাজ করছে। এইভাবে ওরা চাইছে ডিসরাপশন। কংগ্রেসের হিস্ট্রিতে, ইন ডিএনএ অফ কংগ্রেস, গান্ধী, নেহরু, সোনিয়া, রাহুল, দেয়ার ইজ এ ডিএনএ অফ ডিসরাপশন and division. An idea হচ্ছে to come to power, and if out of power create disturbance and regain power. এই হচ্ছে এদের একদম, এদের চরিত্র, from the days of মোহনদাস to নেহেরু to ইন্দিরা to সোনিয়া and রাহুল, একদম একই জিনিস চলছে। আমি আবার বলছি, ন্যারেটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে কীরকমভাবে ন্যারেটিভ, কারণ জনগণ অত ভেতরে কিছু যায় না, দেখে না, জনগণ ন্যারেটিভ দেখে। জনগণ ন্যারেটিভ দেখে তারা তাদের কি কাজ করবে তারা প্ল্যান করে। দে অনলি মুভ বাই ন্যারেটিভস, নট বাই রিয়েল ফ্যাক্টস। দে আর আনএবল টু গো টু ডেপথ। খুব ডিপ থিঙ্কিং করতে পারে না, বা করার সময় নেই, বা করার ইচ্ছে নেই। দে আর মুভ বাই ন্যারেটিভস। এই যে বললাম ন্যারেটিভ, এখন ন্যারেটিভ চলে আসছে। মোহনদাস মহাত্মা, নেহরু বংশ পণ্ডিত, মুজিবুর রহমান দেশবন্ধু, মুজিবুর রহমান কি বলে যেন, বঙ্গবন্ধু। বাঙালির অত্যন্ত অনেক ক্ষতি করেছেন মুজিবুর, অনেক ক্ষতি করেছেন, অনেক ক্ষতি করেছেন। বাঙালির ক্ষতি মুজিবুর অনেক করেছেন। বাঙালির, মুসলমানদের সাইড থেকে যে মানুষটা সব থেকে বেশি ভালো ছিলেন, তিনি ফজলে হক। তাকে গান্ধী পছন্দ করতেন না, আর এক্সট্রিমিস্ট যারা কমিউনাল মুসলিম তারাও পছন্দ করত না। কি দুর্ভাগ্য। মাঝখান থেকে মুজিবুর রহমান উঠলেন। আমি আবার বলেছি, মুজিবুর রহমানের সঙ্গে কিন্তু গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল ইয়াহিয়া খানের। ইনিশিয়ালি দ্য প্ল্যান ছিল, এ প্রচণ্ড উত্তাল অবস্থায় যখন পাক আর্মি ম্যাসাকার শুরু করবে,
initially they will kill Hindus, specifically Hindus, so that হিন্দুর সংখ্যা ওপার বাংলায় কমে যাবে। এবং এই হত্যাকাণ্ড হয়ে গেলে একটা সময় এই যে সেপারেট বাংলাদেশ করার যে ইচ্ছে, এই তেজটা কমে যাবে। তখন আবার ওকে, মুজিবকে জেল থেকে বের করা হবে, একটা কম্প্রোমাইজের জায়গায় চলে আসবে। এই ছিল প্ল্যান। মুজিব ওয়াজ এ ভেরি কমিউনাল পার্সন, বাট কিছু করার ছিল না, কারণ যেভাবে তিনি রাইজ করেছেন, আগেও বলেছি আমি, হি ওয়াজ এ টল টাওয়ারিং ফিগার, ভেরি ইমোশনাল স্পিচ। তার স্পিচ কুড থ্রিল ল্যাক্স অফ পিপল ইন এ গ্যাদারিং, এবং হি ওয়াজ লুকিং লাইক এ বিগ লিডার, হি ওয়াজ এ ক্রাউড পুলার, বাট নট এ গুড ম্যান। এইভাবে আমাদের ভারতবর্ষে প্রচুর ন্যারেটিভ ফলসলি আছে। যেমন এখনো পর্যন্ত ফলস ন্যারেটিভ, নাথুরাম গডসে কিল্ড গান্ধী। নাথুরাম গডসে গান্ধীকে কিল করে নাথুরাম গডসে বা তার গ্রুপের কোনো লাভ হয়নি, লাভ হয়েছে নেহেরুর। আর নাথুরাম গডসে যদি সত্যিই খুনি হতো, যদি আর কোনো খুনি না থাকতো, নাথুরাম গডসেকে বাঁচিয়ে রাখা উচিত ছিল টিল দ্য কমপ্লিশন অফ দ্য মোহনদাস মার্ডার কেস। তা কিন্তু করা হয়নি। এটা এক্ষেত্রে তাড়াহুড়ো করে সিভিক ভলেন্টিয়ারকে সবার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। ইজ দ্য অনলি ক্রিমিনাল টু প্রোটেক্ট দ্য বিগার ক্রিমিনালস হিয়ার। And real beneficiaries. শুভরাত্রি। আমি পাকিস্তানের মহিলা ভারতের প্রধানমন্ত্রী হলে যা হয়, তাজউদ্দিন আহমেদ অবশ্যই কিছুটা কৃতিত্বের দাবিদার, কিছুটা নয়, হি ওয়াজ দ্য সোল পার্সন অ্যাজ প্রাইম মিনিস্টার অফ দ্য provisional government of Bangladesh কলঙ্কিত খলনায়ক, গান্ধী যে খলনায়ক, নেহেরু গান্ধীর চালাকি ধরে ফেলবে কংগ্রেস থাকলে। গান্ধী acted as an anti-catalyst of Indian freedom movement. দলদাস এক গান্ধী ভক্ত এই কথা বলেন। তিনি একটি আয়ুর্বেদিক ঔষধের দোকানদার, নিজেই তার বাড়িতে এক আলোচনা চালার সময় গান্ধীকে দীনবন্ধু অ্যাডজের সামনে মহাত্মা গান্ধীর ব্যবহার নিয়ে তীব্র আপত্তি করেছে। ইয়েস, গান্ধী এর কোনো উত্তর দিতে পারেননি। ভারতবর্ষে কি করতে এত বড় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, বড় বড় ডিগ্রি দিচ্ছে, সেই ডিগ্রিধারীরা কি একেবারেই গরু গাধা, মেরুদণ্ডহীন? কি করে ওকে মহাত্মা বলে সম্বোধন করে শিক্ষিত না? সার্টিফিকেট লই তো আর, দেখুন, রিয়েল অ্যানালিটিক্যাল অ্যাটিটিউড, অ্যানালিটিক্যাল মাইন্ড সার্টিফিকেট দিয়ে আসে না। ভালো অভিনয় করতে পারতো ডেফিনেটলি, ম্যাট্রিক ফেল, জাতির নিজেকে বলেছে, কাঁদানো গ্যাসের সঙ্গে এসে বাড়ি নিয়ে চলে গেছে। ইয়েস, দ্য ডেড বডি অফ দ্য ডক্টর, লেডি ডক্টর অভয় হ্যাজ ওয়াজ হাইজ্যাক্ট। মনে হচ্ছে কলির শেষ হতে চলেছে, পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে, ব্রিটিশের ভূতের ভয়ে পালিয়ে যাওয়ার দিন। আমি ছাদে পতাকা লাগাবো না, অ্যাবসলিউটলি, আমি তো লাগাই না। ছোটবেলায় যখন কিছু বুঝতাম না তখন ফ্ল্যাগ তুলতাম, মিছিল করতাম, বা যে মুহূর্তে জ্ঞান এসে গেছে আমার, আমি আর ওই দিনটা পালন করি না। সুরঞ্জন, শুনছো? শোনো, জয়দেব সরকার
সন্ধ্যা। Sir, the situation of the West Bengal is extremely dangerous. Gurkha military troops must be deployed in the West Bengal to tackle the law and order. Konkona. Shubhratri.